গল্পের শুরুতে আমরা দেখতে পাই কেরালার এক গ্রাম্য এলাকার পুলিশ স্টেশনে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এখানে আজ একজন মন্ত্রীও আসার কথা। সে খবর পেয়ে কয়েকজন রিপোর্টারও এখানে হাজির হয়েছে, কিন্তু প্রোগ্রাম এখনো শুরু না হয় রিপোর্টারদের মধ্যে একজন পাশেই ছোট্ট বাচ্চাদের ক্রিকেট খেলা রেকর্ড করছিল, যেখানে খেলছিল দুটো ছোট্ট ছেলে আর উইকেট কিপার হিসাবে তাদেরই পোষা কুকুর। খেলতে খেলতে একটা সময় ভুল করে বলটা চলে যায় পুলিশ স্টেশনের ভেতরে। বাচ্চাগুলো থানার দেওয়াল টপকে যখন বল নিতে আসে, ঠিক তখনই প্রোগ্রামের ওইখানে থাকা সমস্ত লোক 3 বার বন্দুকের গুলির আওয়াজ শুনতে পায়। এরপর সিন চেঞ্জ হয়, আমরা ডিওএসপি প্রমোদকে দেখতে পাই। হঠাৎ প্যানিক অ্যাটাকের কারণে সে এখন হসপিটালে ভর্তি আছে, যেখানে তারই সামনে টিভিতে একটা সিঙ্গিং রিয়ালিটি শোতে তার স্ত্রী সৃজা এবং তার মেয়েকে দেখতে পাই। 15 বছরেরও বেশি হয়ে গেছে স্ত্রী আর মেয়ে ছাড়া তার এই একার সংসার। আর এর কারণ সে নিজেই প্রেগনেন্ট অবস্থাতে যখন তখন স্ত্রীর উপর অত্যাচার করা, রাগ করা, এই সমস্ত কিছুর কারণেই তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছিল। প্যানিক অ্যাটাকের কারণে সমস্ত পুরনো স্মৃতি তার মনে পড়ছিল। এমন সময় পুলিশ স্টেশন থেকে কল আসে একটা ইমার্জেন্সি কেসের কারণে। একথা শুনে প্রমোদ যখন থানায় পৌঁছায়, এখান থেকে আমরা জানতে পারি যে মারা গেছে সে আর কেউ না, প্রমোদের নিজেরই জড়ুয়া ভাই বিনোদ। সন্দেহের তালিকায় রয়েছে 3 জন, কারণ ওই সময় বিনোদের সঙ্গে সঙ্গে থানায় ছিল জন, বিনেশ আর সন্দীপ। স্বাভাবিকভাবে উপরি পোস্টের অফিসার এসপি সবিতার কাছে প্রেশার আসে যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটা সলভ করার জন্য। তাই ঘটনাস্থলে থাকা ওই দিনের সমস্ত লোককে ওর মধ্যে আটকে রেখে থানার ভেতরেও বাইরে আসা যাওয়া পুরোপুরি বন্ধ করে দেয়। এবার শুরু হয় ইনভেস্টিগেশন। সন্দেহের তালিকায় থাকা 3 জন অফিসারের মধ্যে কারোর সঙ্গেই বিনোদের জমতো না। আর তার কারণ প্রথমে জন জানায়, আমি আর বিনোদ স্যার একসময় একটা কেসে কাজ করছিলাম যে আমার রিলেটিভ ছিল, কিন্তু সেই কেস সলভ হয়ে যাওয়ার পরেও ওই মহিলার স্বামী বাড়ি না থাকলে বিনোদ স্যার মাঝে মধ্যে ওদের বাড়ি রাতে যেত। আমার রিলেটিভ হওয়ার কারণে ব্যাপারটা আমার বেশ খারাপ লাগতো, আর সেজন্য বিনোদের সঙ্গে আমি কথা বলতে গেলে সে আমার মুখের উপরে ঘুষি মেরে দেয়। এই পুরনো কথা শোনার পর এসপি সবিতা তাকে বলে, গুলি চলার সময় তুমি কোথায় ছিলে? জন সে সময় তার স্ত্রীর সঙ্গে কথা বলছিল, আর কথা বলতে বলতে কিচেনের মধ্যে গিয়ে তার ব্যাগেরই মধ্যে লুকিয়ে রাখা একটা মদের বোতল বের করে সে ডিউটির মধ্যেই মদ্যপান শুরু করে দিয়েছিল। আর ঠিক সেই সময়ই ওপাশ থেকে সে গুলির আওয়াজ শুনতে পায়। এসপি সবিতা এবার বিনেশকে ডাকে আর বলে, তোমার আর বিনোদের কি জন্য জমতো না সেটা বলো। বিনেশ ম্যাডামকে সরাসরি বলে, বিনোদ স্যার একজন মাতাল আর নারী লোভী মানুষ ছিল। ও কোনো মেয়েদেরই ভালো নজরে দেখতো না। এমনই একটা দিনের কথা, আমরা একটা হোটেলে গিয়ে যখন পার্টি করছিলাম, সেদিন ওই হোটেলের সঙ্গে একটা ছেলের সঙ্গে নাবালিকা মেয়ে ধরা পড়ে একটা ছোটখাটো গন্ডগোল শুরু হয়েছিল। আর সেটাই আমি ভালোভাবে থামানোর চেষ্টা করার সময় সেখানে বিনোদ স্যার এসে ওই মেয়েটির সঙ্গে থাকা ছেলেটিকে চড় মেরে বলে, নাবালিকার ফায়দা ওঠানোর জন্য হোটেলে আসিস? কিন্তু বয়ফ্রেন্ডের গায়ে হাত তুলতে দেখে মেয়েটি রেগে পাশেই থাকা একটা ফাঁকা মদের বোতল দিয়ে বিনোদ স্যারকে মারতে গেলে ওই বোতল লেগে যায় তাদেরই সঙ্গে গন্ডগোল করা ওই ছেলেটির মাথায়। ব্লিডিং এর কারণে আমি তাড়াতাড়ি করে ওই ছেলেটিকে বাকি অফিসারদের সঙ্গে হসপিটালে ভর্তি করার জন্য নিয়ে যাই, কিন্তু তখনই আমার মনে পড়ে বিনোদ স্যার আমাদের সঙ্গে আসেনি, আর সেখানে ওই মেয়েটিও রয়েছে। তাই তাড়াতাড়ি করে ওই গাড়ি থেকে নেমে আমি মাঝ রাস্তা থেকে যতক্ষণে হোটেলে আবার ফিরে আসি ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল, কারণ বিনোদ ওই নাবালিকা মেয়েটিকেও ছাড়েনি। আর এই কারণেই বিনোদ স্যারের সঙ্গে আমার মাঝে সাঝে পুলিশ স্টেশনে গন্ডগোল হতো। এবার এসপি সবিতাটাকে তৃতীয় সাসপেক্ট সন্দীপকে। শুনেছি তোমারও বিনোদের সঙ্গে জমতো না, তার কারণ? সন্দীপ জানায়, ম্যাম, বিনোদ সত্যি একজন নিজ মনের মানুষ ছিল, যে কারণে মেয়ে তো দূরের কথা, বিনোদের কাছ থেকে সবাই আমরা আমাদের বাচ্চাকেও দূরে রাখতাম। কিন্তু বিনোদ নিজে থেকে আমার মেয়েকে একদিন স্কুল থেকে বাড়ি নিয়ে আমার স্ত্রীকে জানায় আমি নাকি ওকে বাড়ি রাখতে বলেছি আমার মেয়েকে। আর এই ব্যাপারে আমি তার সঙ্গে কথা বলতে গেলে ওই দিনই আমাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। এমন সময় বিনোদকে হত্যা করা ওই বন্দুকের উপর লেগে থাকা ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট চলে আসে, ফিঙ্গারপ্রিন্ট বিনেশের। এই ব্যাপারে বিনেশকে শুনলে বিনেশ জানায়, ওই সময় ডিউটির কারণে বন্দুক আমার কাছেই ছিল, তাই ওটাতে আমার ফিঙ্গারপ্রিন্ট হওয়াটা স্বাভাবিক। আর তাছাড়া টয়লেটে যাওয়ার আগে টুপি আর বন্দুক আমি দুটোই বিনোদ স্যারের কাছেই রেখে গেছিলাম। এসপি সবিতা 3 জনেরই কাহিনী শোনার পর এবার ডাকে ওই জেলে থাকা একমাত্র কয়েদি যে নেশাজাতক দ্রব্য নিয়ে ধরা পড়ার কারণে ওই দিন জেলে ছিল। কিন্তু ওর সরল উত্তর হয়, আমি ওই টাইমে আমার লকআপে ঘুমিয়েছিলাম। থানার ভেতরে ওই সময় এই 4 জন লোকই ছিল। তাই সবিতা এবার বাইরের লোকেদের ব্যাপারে শুনতে শুরু করে। তারই সঙ্গে থাকা অফিসারের কাছে যখন শোনে, আচ্ছা বিনোদের সঙ্গে বিনোদের ভাই প্রমোদের কেমন সম্পর্ক, ওই অফিসারটি সরাসরি জানায় ওদের সম্পর্ক কোনোদিনই ভালো ছিল না। প্রমোদের স্ত্রী বাচ্চা কেউই আর সঙ্গে থাকে না। আজ থেকে 15-16 বছর আগের ঘটনা। আমি আর বিনোদ ওর স্ত্রীর ব্যাপারে খোঁজ করতে বেরিয়েছিলাম। ওর স্ত্রী এভাবে কেন তাকে ছেড়ে চলে আসলো আর সে এখানে একা
ঠিক আছে কিনা এই সমস্ত কিছু শুনে যখন আমরা ফিরে আসি, বিনোদ কিছু খেলনা কিছু খাবার কিনে নিয়ে আবার সেখানে গিয়ে তার ছোট্ট ভাতিজিকে দিয়ে আসে। যতই হোক তার ভাইয়ের মেয়ে, কিন্তু সবাই যেহেতু জানে বিনোদ একটু ক্যারেক্টারলেস টাইপের, তাই প্রমোদ যখন জানতে পারে খোঁজ খবর লাগিয়ে এরা তার স্ত্রী আর মেয়ের কাছে গেছিল, সেজন্য প্রচন্ড রাগ দেখাতে থাকে তার নিজেরই ভাইয়ের ওপর। কিন্তু বিনোদ সেদিন বলে, বিয়ে করে প্রেগনেন্ট স্ত্রীকে তুই মারিস আর এখানে আমাকে জ্ঞান দিতে এসছিস তুই? এই কথা শুনে প্রমোদ তাকে বলে, নেক্সট টাইম যদি আমি কোনোদিন শুনি আমার স্ত্রী বাচ্চার কাছে তুই গেছিস, তাহলে কিন্তু আমি ভুলে যাব তুই আমার নিজেরই ভাই। আবার আমরা কাহিনী প্রেজেন্ট টাইমে দেখতে পাই, যেখানে স্টেশনে মালিনী নামের একটা মহিলা আসে, যে বিনোদের স্ত্রী বললেই চলে। এসপি মালিনীকে বলে, আচ্ছা বিনোদের সঙ্গে কারোর কি কোনো শত্রুতা ছিল? মালিনী জানায় সে যদি কাউকে ঘৃণা করতো সেটা ছিল তার আপন ভাই প্রমোদ। তার কারণ আমরা অতীতে দেখতে পাই, প্রমোদ আর বিনোদের বাবা ছিল একজন পুলিশ অফিসার, কিন্তু তারও ক্যারেক্টার এতটাই খারাপ যে হঠাৎ একদিন স্ত্রী আর দুই ছেলে বিনোদ আর প্রমোদকে ঘর থেকে বাইরে বের করে দিয়ে নতুন একজন মহিলাকে ঘরে নিয়ে আসে। তাদের মা অনেক কান্নাকাটি করতে করতে যখন একদিন থানায় আসে তাদেরকে নিয়ে, ওদের বাবা তো সে কমপ্লেন করতে দেয়ই না, বরঞ্চ থানার মধ্যেই তাদেরকে মারতে থাকে। তখন একজন সিনিয়র অফিসার এসে তাদেরকে বলে, দেখো এর থেকে ভালো তোমরা আলাদা হয়ে যাও, কিন্তু বাচ্চার খরচা তোমাকে ওঠাতে হবে। এই কথা শুনে সে সেখান থেকে একটা ছেলেকে সে নিজের সঙ্গে রেখে দিতে চায়, কিন্তু প্রমোদ তার বাবার সঙ্গে থাকতে রাজি না হলে তার বাবা প্রমোদকে ছেড়ে জোর করে বিনোদকে তার সঙ্গে নিয়ে চলে যায়। বিনোদ না চাইতেও তার বাবার সঙ্গেই থেকে যেতে হয়। ঘরের বাইরে বিনোদ মন খারাপ করে বসেছিল, এমন সময় ঘরের ভেতর থেকে একটা নাবালিকা চিৎকার করে বাইরে বেরিয়ে আসে। পুলিশের পাওয়ার ব্যবহার করে মহিলা মেয়ে ঘরে নিয়ে আসে তার কাছে একটা খেলার মতো, কিন্তু এই মেয়েটি যেন তার প্রকারে তার বাবার থেকে পালিয়ে চলে যায়। আর এই সমস্ত কিছু বিনোদ দেখে তার বাবার দিকে এমনভাবে তাকিয়ে থাকে, যেটা দেখে তার বাবা বলে, আমারই ছেলে হয়ে আমাকে চোখ দেখাচ্ছিস। একদিন দুদিন কেটে যায়, কিন্তু বিনোদ কিছুতেই তার বাবার কাছে থাকতে পারছিল না, তাই সেখান থেকে পালিয়ে এসে ছুটে সেই জায়গায় যায় যেখানে প্রমোদকে নিয়ে তার মা থাকার কথা। কিন্তু সেখানে গিয়ে বিনোদ জানতে পারে তার মা ভাই প্রমোদকে নিয়ে গ্রাম ছেড়ে চলে গেছে। বাবার অত্যাচার, মা এভাবে ছেড়ে চলে যাওয়ার সমস্ত কিছু তার ব্রেনে ছোটবেলা থেকে প্রবলভাবে প্রভাব ফেলে। এই সমস্ত ভাবতে ভাবতে সে যখন আবারও বাবার কাছে ফিরে আসে, জানালাতে দেখতে পায় ওই নাবালিকার বাড়ির লোকরা তার বাবাকে খুন করে সেখান থেকে চলে যাচ্ছে। সেই দিন বাবার ক্রিয়াক্রমের জন্য তার মা আর ভাই ফিরে আসে, কিন্তু ততক্ষণে বিনোদের মধ্যে যে তাদের প্রতি একটা ঘৃণা জন্মেছিল, সেটাই তাদেরকে আর তার নিজের কাছে আসতে বাধা দেয়। তার ভাই তার মায়ের প্রতি তার একটাই রাগ, তারা কিভাবে ছেড়ে চলে গেল তার কথা একটা বার না ভেবে। মালিনীর মুখে বিনোদের এই শৈশবের কথা শুনে ইনভেস্টিগেশনের মাধ্যমে এবার আমরা জানতে পারি মালিনীর সঙ্গে বিনোদের ব্যবহার কেমন আর কিভাবে তাদের সম্পর্ক তৈরি হলো। এটা সেই দিনের কথা যেদিন মালিনী প্রথমবার পুলিশ স্টেশনে এসেছিল তার নিজের স্বামীর ব্যাপারে কমপ্লেন করতে। তার নিজের স্বামী যে তাকে প্রচন্ড মারে সে ব্যাপারে কমপ্লেন করার জন্য বিনোদ তাকে প্রথমবার দেখা মাত্রই মালিনীকে উপর থেকে নিচ পর্যন্ত তার হাওয়াসের চোখ দিয়ে মেপে নেয়। এসআইয়ের কাছ থেকে যেন তেন প্রকারে এই কেস হ্যান্ডেল করার দায়িত্ব সে নিজে নিয়ে নেয়। তাদেরকে গাড়িতে তুলে সোজা মালিনীর বাড়িতে গিয়ে জানতে পারে তার স্বামী একটু অন্ধবিশ্বাসী। বিনোদ তাকে ভালো করে ধমকে মালিনীকে নিজের নম্বর দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু কিছু দূর যেতে না যেতে মালিনীর আবারও কল আসায় সেখানে গিয়ে দেখতে পায় মালিনীকে মারার জন্য ওর স্বামী বড় একটা দা নিয়ে উঠে পড়ে লেগেছে। সে মনে করে তার স্ত্রী মালিনীর শরীরে শয়তান আছে। বিনোদ তো তাকে যেন তেন প্রকারে ধরে গ্রেপ্তার করে ফেলে, কিন্তু এখন মালিনীর কাছে যাওয়ার মতো কোনো জায়গা নেই, তাই বিনোদ থাকার জন্য তাকে নিজের বাড়িতেই নিয়ে আসা। কিন্তু সেদিন রাতে অনেক মদ্যপানের পর বিনোদ তার কাছে গিয়েও শারীরিক চাহিদা মেটানোর চেষ্টা করে, কিন্তু মালিনীর অনিচ্ছা দেখে সে থেমে যায়। এই কারণেই কোথাও না কোথাও সে মালিনীকে মন থেকে একটু ভালোবেসে ফেলেছিল। পরের দিন ঘুম ভাঙলে বিনোদ দেখতে পায় মালিনী তার ঘর ছেড়ে পালিয়েছে। বিনোদ চারিদিকে অনেক খোঁজাখুঁজির পর তাকে সেই অঙ্গনারী স্কুলে খুঁজে পায় যেখানে মালিনী ছোট্ট ছোট্ট বাচ্চাদের পড়াতো। বিনোদ তাকে এবার এভাবে অসহায়ভাবে পড়ে থাকতে দেখে তাকে বলে, আমি কথা দিচ্ছি এরকম ভুল আর আমার থেকে হবে না। অসহায় মালিনীর আর কি বা করার, সে বিনোদকে আরো একবার বিশ্বাস করে তার বাড়ি চলে যায়। আর বিনোদও এবার সেরকম কিছুই করে না যাতে মালিনীর সে বিষয়টা খারাপ লাগে। অগোছালো ঘর, ঘরের রান্না বান্না সমস্ত কিছুই মালিনী এবার ধীরে ধীরে নিজের দায়িত্বে নেয়। এটা দেখে বিনোদও তাকে খুশি করার জন্য সেদিন একটা শাড়ি এনে বলে, দেখো আমি জোর করছি না, তবে এই শাড়িটা পরে তুমি তোমার অঙ্গনওয়াড়ির কাজটা আবার শুরু করতে পারো। মালিনী তার দেওয়ায় নতুন শাড়ি পরে ওই দিন অঙ্গনওয়াড়িতে গিয়ে আবারও সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে যাতে ছোট বাচ্চারা পড়তে আসতে পারে। সেখানে বিনোদও এসে তাদেরকে সাহায্য করে। স্কুল থেকে মালিনীকে বাড়ি নিয়ে যাওয়া, চশমা পরে একটু গুড লুকিং দেখা, এই সমস্ত কিছুর মাধ্যমে মালিনীকে সে ধীরে ধীরে ইমপ্রেস করার চেষ্টা করছিল। আর দেখতে দেখতে বিনোদের আচার ব্যবহারে বেশ পরিবর্তন আসতে শুরু করে।
শুধু মালিনীর জন্য। একদিন সন্ধ্যাবেলা বিনোদ যখন নিজেই মদ্যপান করছিল, তখন সেখানে মালিনী এসে সে তাকে বলে, দেখো তুমি আমার সঙ্গে বসতে পারো, কিন্তু আমি জোর করবো না তোমাকে। একটা কথা কি জানো, এই ঘরে তোমার আগে অনেক মহিলা এসছে, কিন্তু কেউই এক রাতের বেশি থাকেনি। তার কারণ আমি কাউকে থাকতে দিতাম না। ছোটবেলা থেকেই আমি যে সমস্ত জিনিস সহ্য করেছি, সেজন্যই হয়তো আমার কাউকে বিশ্বাস হয় না। সেদিন মালিনী জানতে পারে বিনোদ আর কেউ না, নিজের মা আর নিজের ভাই প্রমোদের কথা বলছে। মালিনী আর বিনোদের অতীত জানার পর আবারও আমরা প্রেজেন্ট টাইমে ফিরে আসি। বিনোদ মারা গেছে 5 ঘন্টা হয়ে গেছে, এখনো কেসের কোনো ক্লুই পাওয়া যায়নি। তাই উপর থেকে আরো প্রেশার আসতে শুরু করে। এতক্ষণ চুপচাপ বসে থাকা প্রমোদ এবার নিজে থেকেই কেস সলভ করার চেষ্টা শুরু করে। প্রথমে সে সাইবারে কল করে বলে, বিনোদের পুরো মাসের কল লিস্ট আমাকে দাও। কিন্তু সেখান থেকে তো সেটা তাকে দিতে মানা করেই দেয়। আরও সে জানতে পারে এসপি তারই কল রেকর্ড বের করার জন্য সেখানে অর্ডার দিয়েছে। প্রমোদ সঙ্গে সঙ্গে এসপির কাছে এসে বলে, আপনার কি সত্যি মনে হয় আমি নিজের ভাইকে মারবো? কিন্তু পাশ থেকে এসআই তাকে জানায়, খুন হওয়ার পর বাইরে কাউকে কল করা নিষিদ্ধ ছিল। তারপরেও তোমাকে বিনেশ কল করে এই সমস্ত কিছু জানিয়েছে। আর বিনেশ বেশ কয়েক বছর তোমার ড্রাইভারও ছিল। প্রমোদ জানায়, তো বিনেশ করলে তাতে আমার কি? ওর আলাদা করে বিনোদের সঙ্গে রাগ আছে, তো ও খুন করলে কি তার সঙ্গে আমিও জড়াবো? তোমরা এটা ভুলে যেও না যে মরেছে ওটা আমার ভাই, আর যেই মারুক কি জন্য মেরেছে সেটা আমার জানার অবশ্যই দরকার। তাই আমি রিকোয়েস্ট করছি আমাকে কেস হ্যান্ডেল করার জন্য পারমিশন দাও। এসপির কাছ থেকে পারমিশন পাওয়া মাত্রই সে প্রথমেই যায় বিনেশের কাছে। বিনেশের কাছে আরও একবার ওই সময়ের ঘটনা শুনলে বিনেশ সে আগের সেই কথাগুলোই বলে। প্রচণ্ড প্রেশার আসায় আমি টুপি আর বন্দুক রেখেই আমি বাথরুমে চলে গেছিলাম। এরপর বাথরুম থেকেই আমি গুলির আওয়াজ শুনেছি। এই কথা শোনার পর প্রমোদ এবার ডাকে সন্দীপকে আর বলে, এবার তুইও বল, তুই ওই সময় কোথায় ছিলি? সন্দীপ বলে, আমি আগেও বলেছি, ওই টাইমে আমি বাথরুমে ছিলাম। প্রমোদ বলে, আমাদের স্টেশনে তো একটাই বাথরুম, তাহলে দুজনে কি একসঙ্গে বাথরুমে ছিল তোরা? তখন সন্দীপ একটু ইতস্তত হয়ে বলে, স্যার অ্যাকচুয়ালি আমি লেডিস বাথরুমে ছিলাম। বিষয়টা কনফার্ম হওয়ার জন্য প্রমোদ সেই লেডিস অফিসারের কাছে যায় যার সঙ্গে সন্দীপ ওই সময় বাথরুমে ছিল। লেডিস অফিসারটি বলে, স্যার আমার একটা ফ্যামিলি আছে, দয়া করে এই খবর বাইরে ছড়াবেন না। প্রমোদ বুঝতে পারে সন্দীপ সত্যি কথাই বলছে। এবার প্রমোদ সবাই দেখার পরেও সে সিসিটিভি ক্যামেরা নিজে থেকে আরও একবার চেক করে। যেখানে ফুটেজেদের দরকার সেখানকার সিসিটিভি ক্যামেরা নষ্ট, কিন্তু নিউজ রিপোর্টারদের ক্যামেরায় ধরা পড়া ছোট্ট একটা ক্লিপ একদম জুম করে প্রমোদ বুঝতে পারে জেলে একজন কয়েদি থাকার কথা, যে বলেছিল আমি ওই টাইমে শুয়েছিলাম, কিন্তু সে ভেতরে কোথাও নেই, ও ওই টাইমে লকআপে ছিলই না। প্রমোদের একটা চড় খাওয়ার সঙ্গে সঙ্গে কয়েদি বলে, বিনেশ স্যার বাথরুমে ছোটার সময় তার পকেট থেকে চাবি পড়ে গেছিল, আর ওই চাবি দিয়ে আমি তালা খুলে এভিডেন্স রুমে গিয়ে আমার কাছে পাওয়া সমস্ত নেশাজাত দ্রব্য আমি নিয়ে এসে টয়লেটে ফ্ল্যাশ করে দিই, যাতে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় আমি তাড়াতাড়ি জেল থেকে বেরোতে পারি। আর সেই সময় আমি গুলির আওয়াজ শুনেছিলাম, তাই তাড়াতাড়ি করে আমি আবারও জেলের মধ্যে গিয়ে আমি চাবি পাশেই ফেলে রেখেছিলাম। এই কথা শোনার পর প্রমোদ এবার নিউজ রিপোর্টারদের ওই ভিডিওগুলো ভালো করে আরও একবার দেখতে থাকে। এবার সেখানে সে এমন কিছু একটা দেখতে পায় যেটা দেখা মাত্রই সে এসপির কাছে গিয়ে জানায়, ম্যাম আমার ভাই আত্মহত্যা করেছে, কেউ ওকে মারেনি। কিন্তু এসপি তাকে জানায়, তোমার মাথা ঠিক আছে? ওর 3টে গুলি লেগেছে, নিজেকে শেষ করতে হলে কেউ একটা গুলি মারবে, 3টে কিভাবে মারবে? ম্যাম এরকম কেস অনেক আছে যারা নিজেকে শেষ করার আগে নিজেরই শরীরে 7টা গুলি করেছে। আর তাছাড়া বিনোদ যখন নিজেকে শেষ করতে চাইছিল, বুকে গুলি করলেও প্রথম 2টো গুলি ঠিক মতো জায়গায় না লাগায় বিনোদ ইচ্ছা করেই 3য় গুলি চালিয়েছিল নিজেকে সঙ্গে সঙ্গে শেষ করার জন্য। কিন্তু এই বিষয়টা থানার এসআই এখনো বিশ্বাস করতে পারছিল না, কারণ সেই সব থেকে বিনোদকে ভালোভাবে জানতো। বিনোদ তার এতটা বছর ফ্যামিলির কোনোদিনও ভালোবাসা পায়নি, আর এখন যখন সে একটু ভালোবাসার মুখ দেখেছিল, কি জন্য করবে সে এমন? কিন্তু প্রমোদ জানায়, কারণ তো আমি জানতে পারিনি, তবে ওই সময় যেটা ঘটেছিল এই বাচ্চারা নিজের চোখেই দেখেছে। সেখান থেকে একটা বাচ্চা সেই সময়ের ঘটনা বলে, সে ওই পাঁচিল টোপকে বল নেওয়ার সময় সে নিজের চোখেই দেখেছে ওই স্যারকে নিজের বুকে গুলি করতে। কিন্তু ওই ম্যাডামের এখনো সেটা বিশ্বাস হচ্ছিল না। প্রমোদকে বলে, তুমি কিভাবে জানলে ছেলেগুলো তখন ওইখানেই ছিল, আর এরা যে কথাগুলো বলছে সেটা সত্যি? প্রমোদ বলে, ম্যাম রিপোর্টারদের ক্যামেরায় তার একমাত্র প্রমাণ যে ছেলেগুলো তখন ওই পাশেই খেলছিল। আর তাছাড়া আমি যখন এই পুলিশ স্টেশনে এসেছিলাম, আমি সেখান থেকে একটা কুকুর বেরিয়ে যেতে দেখেছিলাম যার মুখে একটা বল ছিল। সবাই আবার বুঝতে পারে যে এটাই সত্যি, কিন্তু এখনো কেউই জানতে পারেনি যে বিনোদ এমনটা কেন করলো। তখনই প্রমোদ পাশেই সেই গান শুনতে পায় যেটা সেই সিঙ্গিং রিয়েলিটি শোতে হচ্ছিল। আর একটা অফিসার তাকে বলে, স্যার যখন বিনোদ এটা করেছিল তার পাশে থাকা টিভিতে এই শোটাই চলছিল। প্রমোদও হসপিটালে বসে এটাই দেখছিল। এখানে থাকা এই মহিলা তার স্ত্রী, আর শোতে থাকা সিঙ্গার তার মেয়ে। এবার আমরা ফ্ল্যাশব্যাকে গিয়ে সেই সিন দেখতে পাই যখন বিনোদ ফোনে কথা বলতে বলতে টিভিতে চলা ওই শো দেখছিল। বিনোদের কাছে একটা ফোন আসলেও বিনোদ ফোন রেখে টিভিতে চলা ওই শোটা দেখতে শুরু করে।
কারণ টিভিতে আসা এই মহিলা আর কেউ না, তার বৌদি। আর যে গান গাইতে আসে তার নিজেরই ভাতিজি শ্বেতা। দেখা মাত্রই সে শখ হয় এই কারণে, শ্বেতা সেই মেয়ে যার সঙ্গে ওই দিন হোটেলে সে বাজে কর্মকাণ্ড করেছিল। তার মাথায় পুরনো সমস্ত স্মৃতি ঘুরতে থাকে। ছোট্টবেলায় একবার দেখা সেই শ্বেতা, তার নিজের ভাতিজি যার সঙ্গে সে এটা করেছে। আর এখন বিনোদের সেটা রিয়েলাইজ হয় সে নিজে কত বড় পাপী, আর এই পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই। তার পাশেই রেখে যাওয়া বিনেশের ওই বন্দুক দিয়ে সে নিজের ওপরে গুলি চালিয়ে নিজেকে শেষ করে ফেলে। আর এই ব্যাপারটা প্রমোদ এবার বুঝতে পারে ভিডিও দেখার পর, কিন্তু তাও একবার কনফার্ম হওয়ার জন্য বিনেশকে বলে, এই মেয়েটা কি সেই মেয়ে যাকে সেদিন তোর হোটেলে দেখেছিলি? বিনেশ জানায়, হ্যাঁ স্যার, এটাই সে মেয়ে। প্রমোদ সেখানে আর একটা কথাও বলে না, চুপচাপ বুকে একরাশ দুঃখ চেপে সেখান থেকে বেরিয়ে যায়। তার নিজের ভাই এটা করেছে তার মেয়ের সঙ্গে। এতক্ষণ পর্যন্ত সে নিজের ভাই মারা যাওয়ার জন্য দুঃখ করছিল, কিন্তু এখন এই ঘটনা জানার পর নিজের মেয়ের জন্য সে দুঃখে পাষাণ হয়ে যায়। তখনই 15 বছর পর তার স্ত্রী সৃজার কল আসে বিনোদের মৃত্যুর খবর পেয়ে। আর সমস্ত পুরনো রাগ ঝেড়ে ফেলে সৃজা বলে, আমি ফিরতে চাই তোমার কাছে। কিন্তু যেই প্রমোদ এতদিন চাইছিল তার স্ত্রীকে ঘরে ফিরিয়ে আনতে, সে আজ জানায় তার কোনো দরকার নেই। আমার মেয়ে যেন কোনোদিনও জানতে পারে না যে আমি ওর বাবা। এই বলে সে রাগে ফোন মাটিতে ছুঁড়ে ফেলে। তারা দুজনে জড়োয়াভাই হওয়ার কারণে আয়নায় সে নিজের প্রতিচ্ছবি না, সে দেখছিল যেন বিনোদকে। আর শ্বেতা যদি কোনোদিনও তাকে দেখে, পুরনো অন্ধকারের সমস্ত ছবি তার সামনে ভেসে আসবে। আর এই সত্যি সে কোনোদিনও মেনে নিতে পারবে না। আর এরকম একটা যন্ত্রণাদায়ক মোমেন্টের সঙ্গে এই গল্পের পুরোপুরি শেষ হয়। মুভি এক্সপ্লেন ভালো লাগলে লাইক করো, খারাপ লাগলে সেটাও কমেন্টে জানাতে পারো। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।